ধীরুভাই আম্বানি আর মুকেশ আম্বানি এরা তো দুটা বাপ বেটা। এরা সাধারণ মানুষকেও পাগল বানাচ্ছে, পাগল বলতে কি টুপি পড়াচ্ছে, এবং কি নেতা মন্ত্রীদেরকেও সরকারকেও টুপি পরিয়ে দিচ্ছেন, পুলিশ প্রশাসনদেরকেও টুপি পরিয়ে দিচ্ছেন। ব্যাপারটা কেমন দেখো, যে এটাকে টুপি পরানো বলে না, এটা ঠকানো বলে না, এবং কি এটাকে বোকা বানানো বলে না, এটাকে বলে যে মাইন্ড গেম। তারা কিন্তু মাইন্ড গেম খেলেছে, এবং কি মুকেশ আম্বানিও মাইন্ড গেম খেলেই চলেছে। তার বাবা যে খেলেছিল, মুকেশ আম্বানিও খেলছে। কিভাবে? এটাকে মানুষ ঠকানো বলে না, এটা হচ্ছে বুদ্ধির কৌশল, বুদ্ধির ব্যবহার, টেকনিক, বুদ্ধি। কিভাবে দেখো, ধীরুভাই আম্বানি, যার আসল নাম কি, যার আসল নাম হচ্ছে ধীরজ লাল হীরালাল আম্বানি। ধীরুভাই আম্বানি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1932 সালে 28শে ডিসেম্বর। তার বাবা ছিল কি একজন শিক্ষক স্কুলের, তাই না? এবং ধীরুভাই আম্বানি এরা ছিল 5 ভাই। 5 ভাই ছিল। ধীরু ভাইয়ের বয়স যখন 5 বছর হয়, তখন তার পিতা তাকে একটি স্কুলে ভর্তি করে। এই যে তার 5 সন্তানের খরচ, তার পরিবারকে মেনটেন করা, ধীরু ভাই আম্বানির পিতার পক্ষে কিন্তু সেটা সমস্যা দাঁড়িয়েছিল। কারণ তিনি যে স্যালারি পান শিক্ষকতা করে, সেটা তাদের পক্ষে খুব সমস্যা হয়েছিল। কারণ ফ্যামিলি মেনটেন করাটা তার পিতার পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তখন ধীরুভাই আম্বানি কি করেছিল? ধীরুভাই আম্বানির তো এমনিতে পড়াশোনার প্রতি অত ইন্টারেস্ট নেই, তাই তার বাবাকে তিনি বললেন যে না, আমি পড়াশোনা করব না, আমি কাজকর্ম করতে চাই। এতে তো ধীরুভাই আম্বানির পিতা খুব রেগে গেলেন। ধীরুভাই আম্বানির আবার রেগে যাওয়ার পর তিনি আবার ধীরুভাই আম্বানিকে স্কুলে নিয়ে যে মানে স্কুল যেতে বললেন, পড়াশোনা করতে বললেন। কিন্তু এটাকে ধীরুভাই আম্বানি শিয়ালের মতো বুদ্ধি, একবারে তীক্ষ্ণ বুদ্ধি। আর ধীরুভাই আম্বানি একবার যেটা বলে দিবে, কোনো মতেই তিনি পিছে হটতে চাইবেন না, তাই না? একবারে খুবই দৃঢ় কর্ম তিনি। একবার যখন বলে দিয়েছেন যে আমি পড়াশোনা করব না, আমি কাজ করতে চাই, তো তিনি সেটাই করে দেখিয়েছিলেন। তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। কাজ করবে তো কি কাজ করবে, তার কাছে কাজ নেই, তিনি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি একটি মন্দিরে যে শেষমেশ কাজ না পেয়ে একটি মন্দিরে যে উপস্থিত হলেন, সেখানে দেখছে যে প্রচুর মানুষের ভিড় জমাট বাঁধছে, এবং তিনি আশেপাশে কোনো দোকান দেখছেন না। তিনি ভাবলেন যে এখানে তো একটি দোকান দেওয়াই চলে, এখানে একটি দোকান দিলে অবশ্যই চলবে, কারণ মানুষের তো খাবার প্রয়োজন আছে। তিনি সেই ভেবে তিনি স্থির করলেন যে সেখানে একটি দোকান দেবেন। কিন্তু দোকান দেওয়ার জন্য তো তার টাকার প্রয়োজন রয়েছে। তিনি যে স্কুলে যেতেন এবং তার বাবা যে তাকে টিফিন খরচ দিত, সেই টিফিন খরচটা কিন্তু ধীরুভাই আম্বানি ভাঁড়ের মধ্যে জমা করে রাখতেন না খেয়ে। এবার কিন্তু সময় চলে এসছে সেই টাকাটার কাজে লাগানো। তিনি ভাঁড় ভেঙে দিয়ে তিনি ঠেলা গাড়ি কিনেন, এবং ব্যবসা করার জন্য মানে দোকান করার জন্য যা যা সামগ্রিক প্রয়োজন তাই কিনলেন, এবং শুরু করলেন একটি দোকান সেখানে। এবং তিনি এটাও মানে জেনে নিলেন যে এই ভিড়টা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয়, প্রতি বছর। সেখানে তিনি একটি দোকান দিলেন ঠেলা গাড়ি দিয়ে, পাকোড়ার দোকান। বেশ দোকান চলছে, কিন্তু এক সময় হলো যে মানুষের ভিড় ভাঙতি মানে ভিড় কমে গেল, ব্যবসা একেবারে শূন্য, না এর বরাবর। তখন ধীরুভাই আম্বানি আর কি করবে? তিনি কিন্তু মাস্টার মাইন্ড প্রচুর। তখন তিনি ভাবলেন যে না, এখানে আর সময় অপচয় করে কোনো লাভ নেই, অন্য কিছু ব্যবস্থা করতে হবে। তখন তিনি আবার কাজের অনুসন্ধান করতে লাগলেন। তখন তিনি দেখছেন যে অনেক মানুষ ইয়েমেনে যাচ্ছে, এবং যারা সেখানে যাচ্ছে তাদের অবস্থা ভালো, তাদের আর্থিক অবস্থা ভালো, উপার্জন ভালো, এবং এবং কি তার বড় ভাই সেখানে কাজ করেন ইয়েমেনে। তখন তিনি স্থির করলেন যে ইয়েমেনে যাবে।
তার যে উপার্জন করা টাকা তিনি সেই টাকা ব্যাংকে জমা করে দিলেন এবং তিনি ইয়েমেনে চলে গেলেন বড় ভাইয়ের কাছে। তার বড় ভাই, ধীরু ভাইয়ের বড় ভাই, তিনি তাকে একটি কাজ খুঁজে দিলেন পেট্রোল পাম্পের কোম্পানিতে, এবং পেট্রোল পাম্পের কোম্পানিতে তাকে কাজে লাগালেন এবং তার স্যালারি ছিল, কার? ধীরুভাই আম্বানির স্যালারি ছিল 300 টাকা মান্থ, নাকি 300 টাকা মান্থলি তিনি কাজ করতেন। এবার দেখো, এই যে তার 300 টাকা ইনকাম ছিল, এখানে তিনি গাড়ির পেট্রোল সাথে সাথে প্রমোশন করছিলেন। প্রমোশন, কথা বেচার প্রমোশন, যাকে কথা বেচে বেচে মানুষদের সাথে তিনি, যারা তেল নিতে আসছিলেন গাড়িতে, তাদের গাড়িতে যাতে তারা তেল বেশি করে নেই সেই প্রমোশনটাই করছিলেন, এবং ফলে তিনি ভালোই প্রমোশন করতে পারছিলেন। দিয়ে কোম্পানির মালিক খুশি হয়ে তাকে সেই কোম্পানির ম্যানেজার বানিয়ে দিলেন। ম্যানেজার বানানোর পরেও তার জীবনে কোনো নেই, সুখ নেই। আর আমাদের মতো ছোট মোটো মানুষরা কি করি, একটা ভালো কর্মদক্ষে নিযুক্ত হয়ে গেলেই কাজ শেষ, আর কি, এই তো কামাই আসছে, আর কি লাগবে, বাড়ি টাড়ি হয়ে গেছে, গাড়ি, আর কি লাগবে। কিন্তু তাদের পক্ষে সেটা না। তিনি কি করলেন, তিনি আবার মাস্টার মাইন্ড গেম খেলতে চালু করলেন, যে তার যে ডিউটি আছে এখানে পেট্রোল কোম্পানিতে ম্যানেজারের, তার ডিউটি করার পরেও সময় অনেক বেঁচে যাচ্ছে। এই যে তার সময় আছে হাতে, তিনি আবার স্থির করলেন যে না, এই সময়ের মধ্যে কিছু একটা করা যাক, কিছু একটা জব করা যাক। তিনি আবার একটি কাজে নিযুক্ত হলেন, জব নিলেন, এবং তারপরে তিনি জব নিয়ে এবং কি পেট্রোল পাম্পের কোম্পানিতে ম্যানেজারি করে তার যেইটুকু সময় বাঁচত, এই সময়ে তিনি কিন্তু মার্কেটিং করতে যেতেন। তিনি কিসের মার্কেটিং করতে যেতেন? তিনি বিভিন্ন বিষয়ের আলাপ আলোচনা শুনতে যেতেন, তিনি মার্কেটিংটাকে বুঝতে যেতেন, মার্কেটিংটা কি, ধনী ব্যক্তিদের যে চাল চলন, তাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপারে জানতে যেতেন, তাই না? তিনি চা খুব পছন্দ করতেন, কারণ আমরা ভারতবাসীরা চা খুব পছন্দ করি। যেখানে সেখানে, মানে যে কোনো দেশেই গেলে আমরা সর্বপ্রথম কি করি, যে আমরা চায়ের পেশাদার, চা খেতে ভালোবাসি, তো চায়ের আড্ডাবাজ হয় আমরা। তো সেরকম ধীরুভাই আম্বানিও ছিল, চায়ের প্রতি কিন্তু তার একটা ভালোবাসা ছিল। তো তিনি স্থির করলেন যে কোনখানে চা খাওয়া যায়, ফুটপাথে 10 টাকা চা, না এই বড় রেস্টুরেন্টের 1 টাকার চা। তিনি বড় রেস্টুরেন্টেরই 1 টাকার চা বাছাই করলেন। কেন? বড় বড় রেস্টুরেন্টে বড় বড় মানুষেরা, সেলিব্রিটিরা আসে, তাই না? বড় বড় ধনী ব্যক্তিরা আসে, তাই তিনি রেস্টুরেন্টকেই বাছাই করলেন, যাতে বড় বড় মানুষদের সাথে তিনি আলাপ আলোচনা করতে পারেন, তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন, তাদের থেকে কিছু জ্ঞান নিতে পারেন, তাদের যে আলাপ আলোচনা শুনতে পারেন। এই জন্যেই তিনি কিন্তু রেস্টুরেন্টে যেতেন চা খেতে, কারণ 1 টাকার চা খেয়ে শুধুমাত্র সময় কাটানো তার পক্ষে। এটাই ছিল তার বুদ্ধি, যে তিনি চা খেতে যাননি, এবং কি তিনি চা খেতে যাওয়া তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মার্কেটিং করা, ধনী ব্যক্তিদের পরামর্শ জানা। তো একদিন ধীরুভাই আম্বানি রেস্টুরেন্টে চা খাচ্ছিলেন টেবিলে বসে, তার পাশের টেবিলে কিছু ধনী ব্যক্তি তাদের দেশের মুদ্রার ব্যাপারে কথা বলছিলেন, যে তাদের যে 1 টাকার মুদ্রাটা ছিল, সেখানে মুদ্রার কথা হচ্ছে যে 100 চাঁদি দিয়ে একটি মুদ্রা, কিন্তু সেই মুদ্রাটা হচ্ছে, যখন তারা মুদ্রাটাকে যাচ করছে, পরীক্ষা করছে, তখন মুদ্রাটা দেখা যাচ্ছে যে 115। তখন কিন্তু ধীরুভাই আম্বানি কিন্তু টেকনিক লাগালো, মাইন্ড গেম খেললো সেখানে, যে কি এটা কিন্তু তিনি সিরিয়াস ভাবে নিয়েছেন ধীরুভাই আম্বানি, কিন্তু আর যারা ধনী ব্যক্তি ছিল এমনি এটা হাসি মজাক করে তারা একটা গসিপ করছিল, কিন্তু তারা এটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু সিরিয়াসলিটা কে নিয়েছিল? সিরিয়াসলি নিয়েছিল যে ধীরুভাই আম্বানি। এবার ধীরুভাই আম্বানি একটা মেশিন কিনলো, গলানোর বলতে কি, এবার তিনি
অনেক 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 কয়েন জমা করলো, কাঠা করলো, যত নোট ছিল সব নোট ভাঙিয়েও কিন্তু তিনি কয়েনে রূপান্তরিত করে আর অনেক কয়েন তিনি সংগ্রহ করে, কালেক্ট করে আর গলিয়ে 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 চাঁদিতে রূপান্তরিত করে। এবার ইয়েমেনে কয়েনের কিন্তু সমস্যা দেখা যায়, এরপরে সেখানকার সরকার কয়েনের সন্ধান খোঁজ শুরু করে। তারপরে নাম আসে ধীরুভাই আম্বানি। ততক্ষণে ধীরুভাই আম্বানির সমস্ত টাকা পয়সা নিয়ে ভারতে চলে আসে। কখন ভারতে আসে ধীরুভাই আম্বানি? তখন 1958 খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে বাড়ি চলে আসছে সমস্ত টাকা পয়সা নিয়ে, তাই না? পুলিশ তার কাছে পৌঁছানোর আগেই তিনি কিন্তু সেখান থেকে ছাড় পান। আর গেছিল কত সালে? 1950 সালে, 17 বছরে তিনি কাজে গেছিলেন। আর 1958-তে সেখান থেকে ফিরে চলে আসেন। তারপরে দেখো, এসেই তিনি বিয়ে করেন, তাকে কোকিলা বেনকে বিয়ে করেন। এবং যখন তিনি এসেছিলেন দেশে ফিরে, তখন কিন্তু তার বাবা তার প্রতি ক্রুদ্ধ ছিল, রেগে গিয়েছিল যে তিনি তার জব ছেড়ে তিনি পালিয়ে এসেছেন। তাই তার বাবা তাকে রেগে গিয়েছিল তার প্রতি। আশেপাশের পাড়াপড়শিরাও, আত্মীয় স্বজনেরাও তার প্রতি হাসাহাসি করছিল যে তিনি জব ছেড়ে পালিয়ে চলে এসেছেন। কিন্তু এটা তো ধীরুভাই আম্বানি, মাস্টার মাইন্ড, তাই না? খুব চালাক, চতুর। তারপরে তিনি বিয়ে করলেন, বিয়ে করে তিনি কিন্তু মুম্বাইয়ে চলে গেলেন, এবং বিয়ে করলেন কার সাথে? কোকিলা বেনের সাথে, তাই না? তারপরে দেখো, কোকিলা বেনের সাথে মুম্বাইয়ে যে তিনি কিন্তু একটি মুদিখানা দোকান দিলেন, যেখানে মশলাপাতির ব্যবসা করছিলেন তিনি। তারপরে দেখলেন যে এটাতে তার পোষাচ্ছে না তেমন, এর থেকে বড় কিছু পোষাচ্ছে না বলতে কি, তার তো বড় মাইন্ডটা খুব বড়, মাস্টার মাইন্ড গেম, তাই তো? তখন তিনি ভাবলেন যে ব্যবসা করা যায়, কিন্তু ব্যবসাতে অর্থের সমস্যা। তিনি কার সাথে পার্টনারশিপ চালু করলেন? চম্পকলাল দামানির সাথে পার্টনারশিপে তিনি ব্যবসা করবেন সিদ্ধান্ত করলেন। চম্পকলাল দামানি আর ধীরুভাই আম্বানি কি করলেন? যে পার্টনারশিপে কাপড়ের ব্যবসা শুরু করবে ভাবলেন, মনস্থির করলেন, তাই না? তারপরে যখন তারা ব্যবসা করতে গেলেন, মানে ব্যবসা করতে যে যাবেন, তখন দেখলেন যে এই ইন্ডাস্ট্রিতে যারা ইউনিয়ন আছে তাদের একটি সার্টিফিকেট বলো অথবা তাদের অনুমতি প্রয়োজন আছে। তো যে কোনো উপায়ে তিনি তাদের থেকে অনুমতি নিলেন ব্যবসা করার। তারপরে ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করতে যে ধীরুভাই আম্বানি দেখলেন কি যে তাদের লস হচ্ছে, কারণ তারা যাদের থেকে মাল কিনছেন এবং এরা যে রিটেইলার, এবং এরা যে মাল বিক্রি করছেন বেশি দামে কিনছেন এবং কম দামে বিক্রি করছেন। তো এটা তিনি সমস্যা ফেস করলেন যে আমাদের তো লস হচ্ছে। তখন তিনি সমস্ত রিটেলারদের নিয়ে একটি মিটিং করলেন, কি কথাবার্তা বললেন ইউনিয়নদের সাথে। তারপরে তিনি কি করলেন, তারা মনস্থির করলেন যে তারা ঠিক করলেন যে আমরা কম দামে মাল কিনবো কোম্পানির কাছ থেকে, এবং আমরা যারা রিটেলাররা আছি আমরা যে দামে কিনেছি তার থেকে বেশি দামে মাল বিক্রি করব, যাতে আমাদের প্রফিট হয়। এমন ব্যবস্থা নিলেন তারা। তারপরে তো তাদের ব্যবসা ভালোই চলে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কাদের হলো, যে আদার যে কোম্পানিগুলো ছিল তারা কিন্তু সমস্যা দেখলো, এবং তারা কি করলো যে সেখানকার IAS অফিসার কে বলে তাদের কোম্পানিতে, ধীরুভাই আম্বানি যেখানে মাল বিক্রি করছিলেন সেইখানে তালা লাগিয়ে দিল। এবার হচ্ছে মাস্টার মাইন্ড ধীরুভাই আম্বানি কি করলো, তিনি তার বুদ্ধি ইউজ করলেন। কিভাবে? তিনি ইউনিয়নদের সাথে কথা বলে
তাদের সমস্ত মাল প্যাকেট ট্যাকেট সেই আইএস এর বাড়িতে নিয়ে যেয়ে ফেলে দিলেন। এবং কি যে আইএসটা এই কাজটা করেছিল সেই আইএস এর কাছে বড় বড় অফিসাররা আসবে, তার থেকে কিছুক্ষণ আগে তারা কিন্তু এই কাজটি করেছিল, যে সেখানে তারা মানে রিটেলার যারা ছিল ধীরুভাই আম্বানি ইউনিয়নেরা সেখানে নিয়ে যে তাদের মালপত্র সব ফেলে দিয়েছিল। এবার আইএসটা কি করবে, আইএস অফিসারটা তখন তার যে এই সব কর্ম দেখে তার যে পর্দা ফাঁস হয়ে যাবে, তাই তিনি কি করলেন, ধীরুভাই আম্বানির গেটের তালা খুলিয়ে দিলেন এবং তাড়াতাড়ি সব মাল সেখান থেকে সরিয়ে দিলেন। এভাবে আবার তাদের বিজনেস কিন্তু ভালোই জবরদস্ত চলে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হয় কখন, যখন চম্পকলাল দামানি এবং ধীরুভাই আম্বানির মধ্যে একটি ঝগড়া ঘটে। ঝগড়াটা কিসের, চম্পকলাল দামানি আর ধীরুভাই আম্বানির যে ব্যবসার যে পরামর্শ ছিল আলাদা আলাদা, তো এতে ঝগড়া হয় এবং তাদের পার্টনারশিপ বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙে যায়। তারপরে 1966 সালে ধীরুভাই আম্বানি নিজেই একাই ব্যবসা শুরু করেন। তখন থেকে তিনি কিন্তু আর পিছিয়ে ফিরে তাকাননি। তখন থেকে তিনি একেবারে যত পেরেছেন সামনের দিকে এগিয়ে গিয়েছেন। দেখো তখন তিনি কি করলেন, বিদেশ থেকে মেশিন কিনে নিলেন কাপড়ের এবং ব্যবসা শুরু করলেন। তারপরে সরকার স্থির করলেন যে সরকারের উপদেশ যে বাইরে থেকে মাল কিনে এনে ফের আবার বাইরে দেশে রপ্তানি করতে পারবে, এমনটা সরকার উপদেশ দিলেন। তখন ধীরুভাই আম্বানি কি করলেন, যে তিনি বাইরে দেশ থেকে মাল কিনলেন, মানে কিনছে, আর সেখান থেকে কিছুটা মাল ফের আবার তিনি বাইরে দেশে বিক্রি করছেন, আর কিছুটা মাল তিনি রেখে দিচ্ছেন নিজের দেশে বিক্রির জন্য। সেটা কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের প্রতি কিন্তু ফের হিংসার একটা সৃষ্টি করে এবং তখন অন্যান্য কোম্পানির যে রিটেলাররা ছিল, তখন সেই রিটেলারদেরকে অন্য কোম্পানিরা ধমকি দিয়েছিল, যে ধমকি বলতে কি বাধা দিয়েছিল, যে মানে অন্যান্য কোম্পানিদের দাবি যে তারা যে তাদের কাছ থেকে মাল কিনছে, যাতে তাদের কাছ থেকেই মাল কিনে, যাতে ধীরুভাই আম্বানির কাছ থেকে মাল না কিনে, আর যদি কিনে তাহলে তারা মাল দেবে না। তখন ধীরুভাই আম্বানি কি করবে, দেশে দেশে ভ্রমণ করতে শুরু করলো। ভ্রমণ করে মানুষের প্রতি বিশ্বাস জন্মালো যে তারা যাতে তাদের কাছ থেকেই মাল কিনে, মানে ধীরুভাই আম্বানির কাছ থেকেই যাতে তারা মাল কিনে। কারণ ধীরুভাই আম্বানি একটা বিশ্বাস দিয়েছিলেন যে আমার কাছ থেকে মাল কিনো, যদি লস হয় তাহলে আমার কাছে এসো, আর যদি লাভ হয় তাহলে তুমি তোমাদের কাছেই রেখে দাও, মানে আপনারা আপনাদের কাছেই সেটা রাখো, আর লস হলে আমার কাছে এসো। এই বিশ্বাসটা দেন এবং এটা মানুষের খুবই ভালো লাগে, তাই মানুষ ধীরুভাই আম্বানির কাছেই মালপত্র কিনেন। এতেও তাদের ব্যবসা কিন্তু খুব জবরদস্ত চলে। তারপরে কি হয়, আবার অন্যান্য কোম্পানিগুলো ধীরুভাই আম্বানির প্রতি ষড়যন্ত্র শুরু করে এবং তার বিরুদ্ধে একটি কেস লাগিয়ে দেন, অভিযোগ দেন যে ধীরুভাই আম্বানি বাইরে থেকে মাল নিয়ে এনে তিনি নিজের দেশেই সেই মাল বিক্রি করছেন। কিন্তু ধীরুভাই আম্বানি, এটা ধীরুভাই আম্বানি তাই না, তার কাছে বড় বড় মানুষ চুটকি, কিছুই না। তখন ধীরুভাই আম্বানি বললেন যে সরকারের শর্ত, বাইরে দেশ থেকে মাল এনে আবার বাইরে দেশে মাল বিক্রি করতে হবে, তাই না, মানে বাইরে দেশ থেকে মাল এনে আবার বাইরে দেশে রপ্তানি করতে হবে, আমদানি রপ্তানি করতে হবে। কিন্তু শর্তে এটা ছিল না যে সবগুলো মাল
বাইরের দেশ থেকে কিনেই আবার সেই মালগুলো বাইরে দেশেই বিক্রি করতে হবে, তাই না? সেটা ছিল না শর্তে। তাই ধীরুভাই আম্বানি করছিল কি, যে তিনি বাইরে দেশ থেকে মাল কিনে এনে সেইখান থেকে কিছুটা মাল তিনি বাইরে পাঠাতেন এবং কিছুটা মাল নিজেই রেখে দিতেন, আর সেই মালগুলো নিজের দেশে তিনি বিক্রি করতেন। তারপরে তার ব্যবসা অনেক জবরদস্ত চলেন। তিনি অনেক পোশাক, বিভিন্ন পোশাক, প্যান্ট, জামা, টি শার্ট সব নিজের কোম্পানিতেই বানাতেন, কারণ তিনি বাইরে দেশ থেকে মেশিন কিনেছিলেন। আর কোম্পানি বানিয়েছিলেন যার নাম হচ্ছে, তিনি তার বড় ভাইয়ের ছেলের নামে কোম্পানিটা তৈরি করেছিলেন, বিমল কোম্পানি, বিমল আম্বানি কোম্পানিটার নাম। এবং সেই কোম্পানিটা দেশে বিদেশে প্রচুর খ্যাতি লাভ করেন, প্রচুর বিখ্যাত হয়ে পড়েন। একদিনে 100টা কোম্পানি তিনি দেশে ছড়িয়ে দেন, প্রচুর খ্যাতি অর্জন করেন কোম্পানিটা। এবং পরবর্তীতে বিমল কোম্পানিটা চেঞ্জ হয়ে যায় কোন কোম্পানি? কোম্পানিটা চেঞ্জ হয় রিলায়েন্স কোম্পানি। বিমল কোম্পানি থেকে রিলায়েন্স কোম্পানি রাখেন। তারপরে তিনি যে পেট্রোল পাম্পে কাজ করতেন, ফলে তিনি একটি পেট্রোল পাম্পের কোম্পানিও বানিয়েছিলেন। সরকারের থেকে লাইসেন্স বানিয়ে একটি কোম্পানি তৈরি করেন, পেট্রোল পাম্প কোম্পানি। কারণ তিনি তো সেটা ভালোই জানেন পেট্রোল পাম্পের কোম্পানির কাজ, কারণ তিনি ম্যানেজার ছিলেন, তাই না? সব হচ্ছে মাস্টার মাইন্ডের কারণে। অন্যজন যদি একজন সাধারণ মানুষ থাকতো এত টাকা নিয়ে কিন্তু চুপচাপ লাইফ সেটেল, তারা না, ধীরুভাই আম্বানি এটা করেনি। তিনি আগে বাড়তে গেছেন, যত পেরেছেন আগে বাড়তে গেছেন। বলে না, কথায় আছে, ছোট হও কিন্তু লক্ষ্য উঁচু হোক। শুধুমাত্র এই ছোট এবং কাপুরুষদের মতো জীবন যাপন করে কি লাভ? ধনী ব্যক্তিদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে লক্ষ্য সবসময় উঁচু হওয়া চাই, ছোট হওয়ায় কি লাভ, তাই না? তারপরে তার পেট্রোল পাম্পের কোম্পানিও খুব জবরদস্ত চলে। তারপরে তিনি যে বিয়ে করেছিলেন কোকিলা বেনকে তিনি ইংরেজি শিক্ষা দিচ্ছিলেন, যাতে তিনি তার ব্যবসায় সাহায্য করতে পারেন ধীরুভাই আম্বানিকে, তাই তো? তারপরে ধীরুভাই আম্বানি একদিন কিন্তু হার্ট অ্যাটাক আসে। তারপরে তিনি প্যারালাইজ হয়ে যান, তার একটা হাত প্যারালাইজ হয়ে যায়। কিন্তু প্যারালাইজের সময় তিনি যে হার্ট অ্যাটাক হয়ে অজ্ঞান হয়েছিলেন, তখন মুকেশ আম্বানি, তার ছেলে মুকেশ আম্বানি, তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটালে নিয়ে যে ডাক্তার তাকে 42 ঘন্টার সময় দিয়েছিল, যে 42 ঘন্টাটা এই মুহূর্তটা তার পক্ষে খুব বিপজ্জনক সময়, তাই তো? কিন্তু ধীরুভাই আম্বানির যখন জ্ঞান ফিরে, তখন তিনি তার ছেলেকে মুকেশ আম্বানিকে বলেছিলেন যে আমি সবকিছু ঠিক করে দেব, কিছু হবে না, তুমি টেনশন করো না, সব ঠিক করে দেবো আমি। তারপরে দেখো যে ধীরুভাই আম্বানি দেখে যে তার এক হাত প্যারালাইজ হয়ে গিয়েছে, কিন্তু এই যে প্যারালাইজ হয়েছে তাও তার মনে এত জোর যে তিনি বলেন যে ঠিক হয়ে যাবে, কিছু হবে না। তিনি নিজের শরীর চর্চার মাধ্যমে, ডায়েটের মাধ্যমে এবং নিজের বিশ্বাসতার মাধ্যমে এবং নিজের পরিশ্রম দিয়ে অনেকটাই কিন্তু তার হাত তিনি ঠিক করে নিয়েছিলেন। এবং কখনোই তিনি কিন্তু কাজের প্রতি অলসতা করেননি, কোনো সময় অলস হননি তিনি কাজকর্মে। কারণ এটাই হচ্ছে ধনী ব্যক্তিদের বৈশিষ্ট্য, যে তারা কোনো কাজকেই ছোট ভাবে না। এবং কি যে কোনো মানুষকে এটা কখনোই ভাবা উচিত নয় যে কোনো কাজ ছোট না বড়, সব কাজকেই গুরুত্ব দেওয়া উচিত। আর এটা হচ্ছে ধনী ব্যক্তিদের বৈশিষ্ট্য। তাই ধনী ব্যক্তিরা সবসময় খুব কর্মঠ, খুব স্ট্রিক্ট। সেটা ধীরুভাই আম্বানি যেটা করেছিলেন, খুব স্ট্রিক্ট মানুষ। তার কাজের যে মেইনটেনেন্সের
তার সময় মেনটেনেন্সটা কিন্তু খুব 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 স্ট্রিক্ট ছিলেন, যে তিনি কত ঘন্টা দিনে কাজ করবেন, কোন কাজ কখন করবেন, কত ঘন্টা কাজ করবেন, সব কিছু কিন্তু তার ডেইলি রুটিনে মেনটেন করা ছিল। তো প্যারালাইসের পর তাকে মাঝে মধ্যে হসপিটালের চক্কর দিতে হতো। তিনি তখন থেকে 10 ঘন্টার বেশি আর কাজ করতেন না, কিন্তু কাজ প্রতিনিয়ত করতেন। এটা তার হ্যাবিট ছিল, তার অভ্যাস ছিল। এভাবেই তিনি দেশে বিদেশে ধনী ব্যক্তিদের লিস্টে নাম লিখান। মানে দেশে বিদেশে বলতে কি, ইন্ডিয়াতে তিনি হচ্ছেন সব থেকে ধনী ব্যক্তি ইন্ডিয়ায়, এবং ইন্ডিয়াতে তিনি চির ধনী ব্যক্তি হিসেবে উপহার পেয়েছেন, এবং কি দেশে বিদেশেও তিনি উপহার পেয়েছেন ধনী ব্যক্তি হিসেবে। কারণ তিনি একজন মানুষের কাছে ইন্সপায়ারিং স্টোরি। তো তার হিস্ট্রি শুনলে মানুষকে ইন্সপায়ার করে তার হিস্ট্রি, তাই দেশে বিদেশে খ্যাতি অর্জন করেন এবং ধনী ব্যক্তির লিস্টে আসেন তিনি, এবং অনেক প্রাইজ তিনি পেয়েছেন ধনী ব্যক্তির পরিচিত হিসাবে। দেশে তো তিনি চিরজীবী ধনী ব্যক্তি হিসেবে উপহার অলরেডি পেয়ে গেছেন। তারপর তিনি আরেকবার দুর্দশায় পড়েন, মানে খারাপ অবস্থায় পড়েন। তাকে হসপিটালে যেটা হয়, গুজরাটের হসপিটালে ভর্তি করা হয়, আর সেখানে সেই হসপিটালে তার মৃত্যু হয়। আর সেখান থেকেই তাকে এই বিশ্ব ছেড়ে চলে যেতে হয়, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তারপর থেকে তার ধনসম্পত্তির টাকা পয়সার মালিক মুকেশ আম্বানি হয়। আর মুকেশ আম্বানি কি করেছে, মুকেশ আম্বানি কি বলবো, আর এটা নিয়ে আমি অন্য এক ভিডিওতে কথা বলবো। তো আজকের মতো এইটুকুই, সংক্ষেপে শুধু আমরা একটু ডিসকাস করলাম বা জানলাম যে ধীরুভাই আম্বানি কতটা কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন, কিভাবে তিনি একজন শূন্য থেকে এসে বিশ্বের ধনী ব্যক্তিদের লিস্টে নাম লিখান, মানে ধনী ব্যক্তি হন। আর ভারতের তো সব থেকে ধনী ব্যক্তি তিনি। এই হচ্ছে তার ইন্সপায়ারেশন হিস্টোরি। সো আর রিচার্জের ব্যাপারটা নিয়ে আরেকটু আমরা আলোচনা করব মুকেশ আম্বানিকে নিয়ে কথা বলবো বেশিরভাগটা ক্ষেত্রে রিচার্জের ব্যাপারটা, যে ধনী ব্যক্তিরা যেটা একবার বলে দিবে সেটা থেকে আর তারা কিন্তু পিছিয়ে উঠতে চায় না, দেখতেই চায় না পিছিয়ে ঘুরে। আর তো এই হচ্ছে আজকের আলোচনা।